আসসালামু আলাইকুম। আরএফএল ওয়াইড ড্রপ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। রাওয়ালপিন্ডির মতো ফ্ল্যাট কন্ডিশনে নিউজিল্যান্ডের ব্যাটাররা বাংলাদেশের বোলারদেরকে একটা টাফ কম্পিটিশন দিতে যাচ্ছেন। নিউজিল্যান্ডের যে সমস্ত ব্যাটাররা আছেন বাংলাদেশি বোলারদের এগেনস্টে তাদের গড়টা হচ্ছে ৭০, স্ট্রাইক রেটটা ৯০-এর উপরে। বাংলাদেশের বোলাররা মাত্র ১১ বার নিউজিল্যান্ডের এই ব্যাটারদেরকে, অর্থাৎ এই টিমে যে সমস্ত ব্যাটাররা আছেন তাদেরকে আউট করতে পেরেছেন। সব কিছু মিলিয়ে কন্ডিশনটাও রাওয়ালপিন্ডি বাংলাদেশের বোলারদের জন্য একটা টাফ কম্পিটিশনের জায়গা চলে আসতে যাচ্ছে। এই জায়গাটাতে উইকেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ মিড ওভার্সে, এবং এক্ষেত্রে রিশাদ হোসেন সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। হ্যাঁ, রিশাদ হোসেনকে এখন পর্যন্ত আমরা কমপ্লিট 50 ওভারের বোলার বলতে পারি না, কিন্তু গেল ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে রিশাদ যেভাবে বোলিং করেছেন এবং টিম ম্যানেজমেন্ট যেভাবে ভরসা রেখেছে তার ট্যালেন্টের প্রতি, এই জায়গাটাকে সাধুবাদ জানাতে হবে। এই কারণে মুশতাক আহমেদ আবারও এসেছেন বাংলাদেশ দলে, এবং মুশতাক আহমেদ যখন বাংলাদেশের কোচিং স্টাফে আসেন, রিশাদের বোলিংয়ের জায়গায় ওই পার্টিকুলার টুর্নামেন্টে আমরা উন্নতির একটা লক্ষ্য দেখি, যেটা আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম। টি-20 ওয়ার্ল্ড কাপের এরপর কিন্তু মুশতাক আহমেদ বেশ কিছুদিন বাংলাদেশের কোচিং স্টাফে ছিলেন না। আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুশতাক আহমেদ ফেরত এসেছেন। রিশাদের বোলিংয়ের জায়গাটা আমরা বেশ ভালো লক্ষ্য করেছি, এবং অস্বীকার করার কোনো কিছু নাই। রিশাদ এর আগের দিন ইন্ডিয়ার এগেনস্টে যে বোলিংটা করেছেন সেটা ছিল রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে বেস্ট বোলিং। আমি একটা উইকেটের কথা বলবো, বাঁহাতি ব্যাটার আকসার প্যাটেল যখন নেমেছেন ব্যাটিং করতে, রিশাদ ওভার সিমে একটা বল করেছিলেন, স্ট্রেইট সিমে একটা বল করেছিলেন। যে স্ট্রেইট সিমের বলটা আকসার প্যাটেল এক্সপেক্ট করেননি। আকসার প্যাটেল এক্সপেক্ট করছিলেন যে বলটা ভেতরের দিকে আসবে, কিন্তু স্ট্রেইট সিমে বল করাতে অনেকটা স্ট্রেইট কাইন্ড অফ ডেলিভারি হয়েছে, এবং হুইপ করতে গিয়ে আকসার প্যাটেল উইকেটটা দিয়ে এসেছেন। রিশাদকে আমরা দেখেছি বল খুব ভালো রোল করতে এবং এই ভ্যারিয়েশনটা ব্যবহার করতে। আবারও বলি, এখনও রিশাদ গুগলিটা ঠিকমতো করতে পারেন না, যেটা তার লিমিটেশনের একটা অনেক বড় জায়গা। কিন্তু ফ্ল্যাট উইকেটে যে ওভার স্পিন বা ওভার সিমে বোলিং করার জায়গাটা, এটা রিশাদকে উইকেট পারচেস করতে সহযোগিতা করবে। মাঝখানের জায়গাটাতে টম লেইথাম আছেন। আমরা জানি বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে রিশাদ হোসেন বেশ ভালো বোলিং করে থাকেন। গেল টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমরা একটু পর্যালোচনা করি যে বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে রিশাদ হোসেনের বোলিং পরিসংখ্যানের জায়গাটা, দেখবেন ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটারদেরকে গেল টি-20 ওয়ার্ল্ড কাপে রিশাদ আউট করেছেন। সো মিড ওভার্সের টম লেইথাম, যে ব্যাটসম্যানটা আসলে একটু বাহাইন্ড দ্য স্কোয়ার, সুইপের উপর বেশি ডিপেন্ড করে খেলেন, প্রচুর পরিমাণে সুইপ টম লেইথাম করবেন, ওই জায়গাটাতে রিশাদ একটা টাফ টাইম দিতে পারেন, একটা বেশ ভালো টাফ টাইম দিতে পারেন টম লেথামকে। কারণ রিশাদ যেহেতু ওভার স্পিন বোলিং করেন এবং রিশাদের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা যেরকম থাকে, ব্যাটসম্যান হয়তোবা সুইপ করতেই যাবেন, কিন্তু রিশাদের এই যে ওভার স্পিন, কোনটা ভেতরে ঢুকবো কোনটা স্ট্রেইট আসবে, ব্যাটসম্যান হয়তোবা কনফিউজড হতে পারে। এবং রিশাদকে এর আগের দিন আমরা বেশ জোরে বোলিং করতে দেখেছি। আমি কেন বলছি যে রিশাদের সঙ্গে নাহিদ রানার একটা পার্টনারশিপ গড়ে উঠতে পারে, কেন গড়ে উঠতে পারে? ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। মডার্ন ডে ক্রিকেটে বোলারদের কম্বিনেশনটা খুব জরুরি। নাহিদ রানার যে গতিটা আছে, সেই গতিটা ব্যাটসম্যানদেরকে টাফ টাইম দেবে। ইকোনমিক্যাল বোলিং নাহিদ রানা করবেন, সেটা আমরা জানি। এবং নাহিদ রানার ওই যে 10 কিলোমিটারের যে পেসটা, যেটা ব্যাটসম্যানকে যখন ডিস্টার্ব ক্রিয়েট করবে, ব্যাটসম্যান দেখা যাবে যে খুব বেশি রান নিতে পারছে না, চার্জ কিন্তু করতে যাবে ওই পাশের বোলারকে। সো ওই পাশের বোলারটা যদি রিশাদ হন এবং তিনি তার ওয়েল ডিসিপ্লিনটা মেনটেন করে বোলিং করতে পারেন, এমন হতে পারে যে তিনি উইকেট টেকিং রোলটা প্লে করবেন, নাহিদ রানা ব্যাটসম্যানকে আটকে রাখার রোলটা প্লে করবেন, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ওইভাবে ইউটিলাইজ করতে পারে। নাহিদ রানার ইনক্লুশনটা মিড ওভার্সে আমি কেন চাই, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে নাহিদকে ব্যাটসম্যান খুব বেশি চার্জ করতে যাবে না, এমনিতেই চার্জ করতে যাবে না। কারণ ওই 10টা ওভার বা মাঝখানে যদি 5টা ওভার করেন, ওই 5টা ওভার একটু সমীহ করে খেলতে চাইবে। ওই সমীহ করে খেলতে চাইলে রান রেটের একটা প্রেশারও কিন্তু পড়বে। সো তখনই উইকেট টেকিং চান্সটা আসলে ক্রিয়েট হয়, যেটা হয়তো বা রিশাদ গ্র্যাব করতে পারেন। এর আগের দিন রিশাদ যে ডিসিপ্লিনে বোলিং করেছেন, আমি আসলে খুবই মুগ্ধ। আমি এতটা এক্সপেক্ট করি নাই, টু বি ভেরি অনেস্ট, আমি একেবারেই এক্সপেক্ট করি নাই যে রিশাদ এই ডিসিপ্লিনে বোলিং করবেন, বা ওয়ানডে ক্রিকেটে বল যখন পুরনো হয়ে যাচ্ছে তখন তার বোলিংয়ের এই জায়গাটা যে এরকম শার্প হয়েছে। এখন এইটাকে আসলে কোনো ফ্লুক ছিল নাকি রিশাদ আসলেই ইমপ্রুভমেন্টটা করেছেন মুশতাক আহমেদ আবার যোগ দেওয়ার পর, সেটা হয়তো বা কালকের ম্যাচে বোঝা যাবে। তবে ফ্ল্যাটার কন্ডিশনে, রাওয়ালপিন্ডির মতো কন্ডিশনে রিস্ট স্পিনাররা সবসময় ভালো বোলিং করবেন। ভালো বোলিং করবেন বলতে ইকোনমিক্যাল বোলিং করবেন না। আবারও বলে দিই, আপনি যদি চিন্তা করে থাকেন যে রিশাদ ইকোনমিক্যাল বোলিং করবেন, রিশাদ কম রান দেবেন, ব্যাপারটা সেরকম না। রিশাদ উইকেট পারচেস করবেন, একটু এক্সপেন্সিভ তিনি হতে পারেন। স্বাভাবিকভাবে এই টাইপের উইকেটে 40, 42, 48, 50 রান দিলেও দিতে পারেন, আরও বেশি দিতে পারেন, 60 রান দিতে পারেন। কিন্তু সেই 60 রান দিয়ে যদি 2টা ইম্পর্টেন্ট উইকেট তিনি পিক করে ফেলতে পারেন, সেটাই আসলে এই টাইপের উইকেটে সবচেয়ে বেশি কার্যকরী জায়গা। এবং এই ম্যাচে বাংলাদেশকে যদি আসলে বেটার কিছু করতে হয়, আমার কাছে মনে হয় মিড ওভার্সে নাহিদ রানা এবং রিশাদের কম্বিনেশনটা, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে মন্তব্য, মতামত জানতে চাই।